আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা একটা গাইডলাইনমূলক ভিডিও আর কি, সেটা হলো হাউ টু রিড ফিজিওলজি। ফিজিওলজি কীভাবে পড়লে আমাদের জন্য একটু উপকারী হবে এই রিলেটেড একটা গাইডলাইন ক্লাস। ওকে, সো হাউ টু রিড ফিজিওলজিতে আমাদের কন্টেন্টস কী কী আছে একটু দেখে নিই। আমরা পড়ব যে এই সাবজেক্টটা পড়ার জন্য আমার কী কী বই লাগবে, কোন কোন অনলাইন রিসোর্স ব্যবহার করে আমি শিখব ক্লাসের লেকচারের বাদে আর কি। তারপরে হলো কোন কোন জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না, ভোলা যাবে না, মনে রাখতে হবে। আর কোন প্যাটার্নে পড়বো, কোনটার পর কী পড়বো, কতটুকু পড়বো। আর এত কিছুর পরেও যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের কাছে সেটা হলো প্রায়োরিটি, যে আমি এভাবে পড়ার পরও সবচেয়ে বেশি প্রায়োরিটি কোন পড়াটাকে দিব, কীভাবে দিব। ঠিক আছে, শুরু করা যাক, আমরা সময় নষ্ট না করি। প্রথমেই আসা যাক যে হাউ টু রিড ফিজিওলজির ক্ষেত্রে মেইন বই কী কী আছে। প্রথম আলোচনা মেইন বই দিয়ে শুরু করা যাক। মেইন বই আছে হলো, তোমরা সবাই জানো অলরেডি, যে গাইটন নামে একটা বই আছে। হ্যাঁ, গাইটন অ্যান্ড হল দুইজন মিলে লিখছে মেডিকেল ফিজিওলজির ওপর। এরপরে আরেকটা বই আছে, সেটা হলো জ্ঞানংয়ের। আর আরেকটা বই আছে, সেটা হলো সেম্বুলিঙ্গামের। ওকে, আমাদের মেডিকেলে মানে বাংলাদেশে আমরা যে মেডিকেলগুলো পড়ি, এই বাংলাদেশের মধ্যে এই তিনটা মেডিকেল টেক্সট বুক, ফিজিওলজির মেডিকেল টেক্সট বুক, এই তিনটেই ফলো করা হয় সাধারণত। এবারে যে বড় বই আরও বই নাই এটা কিন্তু না, আরও অনেকগুলো বই আছে। বিআরএস ফিজিওলজি আছে, আরও কয়েকটা রাইটার বিভিন্ন বই আছে, সেগুলোও মেইন বইয়ের মধ্যে পড়ে। তবে ফিজিওলজির ক্ষেত্রে সাধারণত আমাদের যে সময় কারিকুলাম তিনটা সাবজেক্ট থাকে ফার্স্ট পেজে, তো আমাদের এই তিনটার একটাই পড়া হয় না, গাইটনই পড়া হয় না, লেট অ্যালোন বাকি সব কিছু। তবে কিছু কথা মেইন বই সম্পর্কে আমার বলে দেওয়াটা উচিত। যেমন সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দরভাবে যে ফিজিওলজির মেইন বইটা তুমি পাবা সেটা হলো গাইটন। এটা বলা হয় এভাবে যে এটা একটা স্টুডেন্ট যদি নিজে পড়ে তাহলে সে নিজে পড়ে বুঝবে। ঠিক আছে, আলাদাভাবে কারো তেমন প্রয়োজন পড়বে না, এতটাই সহজভাবে লেখা তুলনা করলে। ঠিক আছে, আর আরেকটা আছে কমন কথা, যে গাইটন এবং হল এর যদি 20 পেজ পড়তে তোমার সময় লাগে মনে করো 30 মিনিট, তাহলে তোমার জ্ঞানংয়েরই 2 থেকে 3টা পেজ পড়তেই 30 মিনিট লাগবে। কারণ জ্ঞানংয়ে ভাস্টভাবে লেখা, জিনিসগুলো ইলাবোরেট করা এবং বোঝার জায়গা অনেক বেশি, কোনো কিছুই বাদ নাই। তো আমি যখন ফরিদপুর মেডিকেল কলেজে ছিলাম তখন আমাদের ফিজিওলজির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন স্যার তখন বলছিলেন যে জ্ঞানং থেকে তোমরা ভ্যালু পড়বা, কারণ জ্ঞানংয়ের যে ভ্যালুগুলো আছে ওগুলো খুব ভালো এবং আপডেটেড। আর গাইডন পড়বা কনসেপ্টের জন্য। উনি এই দুইটা বই পড়ারই সাজেশন দিতেন। এরপরে উনি বলছিলেন যে সেম্বুলিঙ্গামের যে বইটা আছে এটাও তুলনামূলক সহজ, তবে এখানে কিছু জিনিস মিসিং আছে। এমনটা না যে অনেক বেশি মিসিং, বাট এই দুইটাই হলো প্রাধান্য পায়, গাইটন এবং হল আর জ্ঞানং। তো জ্ঞানং থেকে ভ্যালু পড়তে বলছিল আর কনসেপ্ট ক্লিয়ার করতে বলছিল গাইটন অ্যান্ড হল থেকে। এটা হলো ক্লিয়ার এবং ইজি, ক্লিয়ার অ্যান্ড ইজি গাইটন। ঠিক আছে, তো এইগুলো হলো মূল বই। এখন মূল বই সারা বাংলাদেশে একই রকমভাবে পড়া হয়, ইভেন ইন্টারন্যাশনালিও এই বইগুলোকেই বেশি প্রিফারেবল আর কি করা হয়েছে। ওকে, এখন আসা যাক যে আমরা তো আর এগুলো বই পড়ি না সাধারণত, সবাই তো আর পড়ে না, আর পড়লেও তো ওইভাবে পড়ে না যে সব কিছু আমরা মূল বই থেকে পড়তেছি। তো আমাদের তো হেল্পিং বুকসের দরকার আছে। তো এই যে আসা যাক আমাদের হেল্পিং বুকস, একদম কোনো ধরনের কোনো সন্দেহ ছাড়াই যে ফিজিওলজির জন্য সবচেয়ে বেস্ট গাইড হলো আরিফ, এবং সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো, কোনো ধরনের কোনো সন্দেহ নাই এতে। সো আশা করি তোমাদের সবার অলরেডি আরিফ কেনা আছে ফিজিওলজির। এখন আরিফ ফিজিওলজি তো পড়বো, ফিজিওলজি পড়লে এটা এনাফ কিনা আমাদের জন্য, এটা আসলেই আমাদের জন্য এনাফ। তবে আমি শুধুমাত্র গাইড বই পড়াটা কোনোভাবেই সাজেস্ট করি না, মূল বইয়ের ব্যাপারটাতে কীভাবে যাবা না যাবো ওগুলো আমি কিছুক্ষণের মধ্যেই বলতেছি। সো হেল্পিং বুকসের মধ্যে যে জিনিসটা স্টুডেন্টের কাছে থাকাই উচিত সেটা হলো আরিফের গাইড ফিজিওলজি। এটা এমনিও দরকার, কারণ তুমি যদি রিটেন কোশ্চেনগুলোতে ভালো করতে চাও বা রিটেন পরীক্ষায় ভালো করতে চাও তাহলে কিন্তু তোমার একটা গাইড থাকা জরুরি। ওকে, তো হেল্পিং বুকস একটাই, এর চেয়ে বেশি বইয়ের কোনো প্রয়োজন নাই। এরপর আসা যাক আরেকটা বই আছে, সেটা হলো প্রফ কোশ্চেন ব্যাংক। এটা আমি আগের অ্যানাটমি কীভাবে পড়তে হয় ওখানেই ব্যাখ্যা করছি যে প্রফ কোশ্চেন ব্যাংক আমাদের আরএমইউতে আমরা ফলো করি হলো রেভলিউশন নামে একটা বই। ওকে, আর ডিইউতে আমি শুনছি যে ওরা ব্যবহার করে হলো ম্যাট্রিক্স নামে একটা বই। এটা হলো তাদের কোশ্চেন ব্যাংক, যেখানে হলো প্রফে কোশ্চেন কী কী আসছে এগুলো নিয়ে একটা কোশ্চেন থাকে। তো এই দুইটা বই থাকাটা ভালো হেল্পিং বুক। ঠিক আছে, আরিফ তো থাকতেই হবে মাস্ট, না হলে তুমি রিটেন কীভাবে অ্যান্সার করবা, রিটেন অ্যান্সার করার প্যাটার্নটা তো শেখা যায় না ভালোভাবে গাইড ছাড়া। তো
আরই গাইড লাগবে ফিজিওলজির জন্য হেল্পিং বুক হিসাবে, আর একটা লাগবে হলো কোশ্চেন ব্যাংক, সেটাতে হলো বিগত বছরের প্রপ কোশ্চেন্সগুলো যেগুলোতে দেওয়া থাকে। ওকে, তাহলে এই গেল আমাদের হেল্পিং বুকস। হেল্পিং বুকস হলো 2টা আর মেইন বুক হলো 3টা। ওকে, এখন তোমার কাছে বই আছে, তুমি মনে করো গাইটন কিনছো, যদিও বা এটা কেনা সাজেস্ট করি না, পিডিএফ ইজ এনাফ আপাতত, অনেকেই কেনে বাট পড়ার সময় হয় না পরবর্তীতে। যাই হোক, কিনলে একটাই কিনিও, সেটা হলো গাইটন অ্যান্ড হল, বাকি এগুলো কেনার দরকার নাই, এগুলোর জন্য আমাদের পিডিএফ চেক করাই এনাফ। ওকে, এবার হেল্পিং বুকসের মধ্যে আরিফ গাইড ফিজিওলজি, এটা তোমার প্রফ বলো কনসেপ্ট বলো সব কিছুর জন্যই এনাফ, শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ ভালো মতো পড়ে তাহলে তারা তেমন কোনো কিছু প্রয়োজন পড়ে না নর্মালি। আচ্ছা, এবার আসা যাক আমি আমার কনসেপ্ট কীভাবে ক্লিয়ার করবো, আমি কীভাবে বুঝবো কোন টপিক এ কী বোঝাচ্ছে। সেটার জন্য 2টা লেকচার ফলো করতে বলবো, মানে 2জনের লেকচার। একটা হলো ফিজিওলজির গল্প কথা, এটা একটা ইউটিউব চ্যানেল, তুমি ইউটিউব চ্যানেলে গেলে দেখবা যে একজন ম্যাম পড়াচ্ছেন, ওই ম্যামের প্রতিটা কার্ড, খুব সম্ভবত প্রতিটা কার্ডই কমপ্লিট করা আছে ক্লাস করা, মানে ক্লাস দিয়ে কমপ্লিট করা আছে। তো তুমি এখান থেকে ক্লাস করে নিয়ে নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তবে এখানে তোমার 100% ক্লিয়ার হবে এমনটা আসলে আশা করি না আমি, কারণ আমি নিজেও করছি, তো অত বেশি সুবিধার ক্লাস না। তবে তোমার আইটেম, কার্ড, টার্ম, ঠিক আছে, আইটেম বলো, কার্ড বলো, টার্ম বলো, প্রফ বলো, সব কিছু পাস করার জন্য এনাফ ফিজিওলজির গল্প কথা। কিন্তু তুমি জেনুইনলি জানতে চাচ্ছ যে আমি যে ফিজিওলজিটা পড়তেছি, আমি ফিজিওলজিটা জেনুইনলি বুঝে পড়তে চাই, ঠিক আছে, তাহলে তোমার জন্য একদম দ্য বেস্ট, কোনো ধরনের কোনো সন্দেহ ছাড়াই সবচেয়ে বেস্ট হলো ডক্টর নাজিব। ডক্টর নাজিবের পেইড সাবস্ক্রিপশনও আছে, এটাও কিনতে পারো যাদের ইচ্ছা আছে। আর এটার যতগুলা ইউটিউবে ফ্রি ক্লাস আছে, ইউটিউবে যেগুলো ফ্রি ক্লাস আছে সেগুলোও মোটামুটি এনাফ, কারণ এনার ক্লাসগুলো অনেক লেন্দি, খুব পারফেক্ট ক্লাস, এটা নিয়ে কোনো কথা নাই, খুব পারফেক্ট ক্লাস কিন্তু অনেক লেন্দি। কিন্তু এই ক্লাসগুলো যদি করতে পারো কেউ, তাহলে কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর আমি মোটামুটি শিওর যে ফার্স্ট ফেজে যে 3টা জায়ান্ট সাবজেক্ট আছে সময় অত বেশি পাওয়া যায় না, তাই ফিজিওলজির গল্প কথা ইজ এনাফ ফার্স্ট ফেজ এ পাস করার জন্য, ঠিক আছে। তাহলে আরেকবার একটু রিভিউ করি। হেল্পিং বুকস আমাকে বললাম, আমি তোমাদেরকে বললাম যে আরিফের গাইড ফিজিওলজি এনাফ, আর একটা কোশ্চেন ব্যাংক থাকলে ভালো, কারণ কোশ্চেনগুলো খুঁজে খুঁজে মার্ক করে নিলে পড়া ইজিয়ার হয়। এবার আসা যাক মেইন বুকস। মেইন বুকসের মধ্যে 3টা বই আছে, 3টা বইয়ের মধ্যে গাইডন অ্যান্ড হল কিনলে এনাফ, না কিনলেও কোনো সমস্যা নেই, পিডিএফ ইউজ করতে পারলে বা ইউজ করা শিখলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কারণ ঘুরে ফিরে আসলে আমাদেরকে গাইড, লেকচার এবং শিট কিছু পাওয়া যায়, আমাদের রংপুর মেডিকেল কলেজে শিট পাওয়া যায় ম্যাডামদের লেকচারদের, স্যারদের লেকচারদের, ওগুলোই আর কি পড়তে হয়। আচ্ছা, আর লেকচারের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 2জনের সোর্স দিলাম আমি, একজন হলো ফিজিওলজি গল্প কথা, আরেকটা হলো ডক্টর নাজিব। ডক্টর নাজিবের পেইড আর ইউটিউবে ফ্রি, যা আছে এনাফ যতটুকু আছে। ওকে, এবার আসা যাক তুমি কিভাবে পড়বা। প্রথম কথা হলো, মনে করো তোমার, আমরা তো আইটেম ওয়াইজ পড়াশোনা করি, তো স্টাডি প্যাটার্নের মধ্যে ধরে নাও যে তোমার আজকে একটা আইটেম আছে। তো আইটেম এখানে আমি একটা পিডিএফ ওপেন করছি আমাদের, সেটা হলো সিভিএস এর আইটেম নাম্বার 7। হ্যাঁ, আইটেম নাম্বার 7, সেটা হলো আমাদের ব্লাড প্রেশার পড়ায়, ব্লাড প্রেশার আছে এবং এখানে সবগুলো কথাবার্তা লেখা আছে। এটা আমাদের ম্যাডামদের লেকচার, চন্দ্রা ম্যামের লেকচার। যাই হোক, তো এইখানে লেকচারটা আছে। তো তুমি মনে করো বুঝে গেলা যে আমাকে আসলে পড়তে হবে এখন ব্লাড প্রেশার, সো ব্লাড প্রেশারের সব কিছু আমাকে পড়তে হবে সিবিএস এর মধ্যে। ওকে, তো এইটা হলো সেই একটা আইটেম। তো তুমি ধরে নিলা, তুমি বুঝে নিলা যে আমাকে কোন টপিকটা পড়তে হবে। টপিকটা হলো কি? ব্লাড প্রেশার। ওকে, স্টাডি প্যাটার্নের মধ্যে আমার সবচেয়ে প্রথম কাজ কি? ব্লাড প্রেশার সম্পর্কে পড়া। তো টপিকটা আমি নিয়ে নিলাম। এই টপিকটা যে পাইলাম আমি, এইটা সবার প্রথমে আমি আরিফ এ পড়বো। আরিফে পড়বো। কীভাবে পড়বো? জিনিসের সম্পর্কে যতটুকু ধারণা লাগে আমি একটু নিয়ে নেবো, যে ব্লাড প্রেশার কী না কি একটু দেখে নিলাম, টপিকগুলো দেখে নিলাম। সাথে আমি আরেকটা কাজ করতে পারি, যে ওখানে দেখবা যে প্রত্যেকটা কোশ্চেনের পাশে কিন্তু লেখা থাকে যে এটা কোন ইউনিভার্সিটিতে আসছে, আরএমইউতে, ডিইউতে, সিএমইউতে, তারপরে হলো কেইউতে, এইসব আসে, লেখা আছে। তো এই যেগুলো যেগুলো বিগত বছরের প্রশ্ন আসছে এবং যার যে ইউনিভার্সিটির আন্ডারে, যেমন মনে করো রংপুর মেডিকেল কলেজ হলো আরপিএমসি, আরপিএমসি হলো রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে, তো যেগুলো আরএমইউতে কোশ্চেন আসছে ওগুলো আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে মনে করো তুমি ডিএমসিতে পড়ো, অথবা তুমি এসএসএমসিতে পড়ো, অথবা তুমি এসএমসিতে পড়ো, অথবা তুমি ফরিদপুর মেডিকেল কলেজে পড়ো, বা যেগুলো মেডিকেল কলেজ কার আন্ডারে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ওই কোশ্চেনগুলো আলাদাভাবে একটু মার্ক করে নিবা। আমি কি করতাম, আমার হাইলাইটারটা নিতাম, হাইলাইটারটা নিয়ে যেগুলোর পাশে আরএমইউ লেখা আছে ওগুলোকে আমি মার্ক করে নিতাম, যে আরএমইউতে আসছিল এটা, তো ওটা আমার নজরে থাকতো বেশি, যে এইটা কোশ্চেন আমাকে পড়তেই হবে। তো তুমি প্রথমে কী করলা, আইটেম থেকে টপিকটা সিলেক্ট করে নিলা,
টপিকটা আরিফ থেকে একটু রিডিং পড়ে নিলা, বা ওইখানকার যে আরএমইউ এর কোশ্চেন আছে, বা তুমি যে ইউনিভার্সিটির ওই কোশ্চেনটা হাইলাইটার দিয়ে মার্ক করে নিলা যে এইটা কোশ্চেন আমাকে অবশ্যই পড়তে হবে, শিখে গেলা, কোশ্চেনটা একবার পড়লা, কোশ্চেনটা মাথায় ঢুকে গেল। এবার তুমি কি করবা, তুমি হলো লেকচার করবা, ক্লাস করা একটু জরুরি। যদি তুমি কলেজের লেকচারেই বোঝো তাহলে তো ভালো, কলেজের লেকচারে যদি না বোঝো তাহলে ফিজিওলজির গল্প কথা নামে ইউটিউব চ্যানেলে যাবা, ডক্টর নাজিবের যদি ক্লাস থাকে তাহলে ডক্টর নাজিবের ক্লাসও করতে পারো, এটা সময়ের ব্যাপার, তোমার সময় যতটুকু কুলায়। আর তুমি যদি পেইড কোর্স, কেন অনেক ধরনের কোর্স আছে বাংলাদেশে যারা কোর্স বিক্রি করে, এবং অনেক বাচ্চা কাচ্চা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার আগেই একদম এগুলো নিয়ে একদম হুড়হুড় করে সব কিছু কিনে ফেলে। তো যদি কেনো তো করো, ক্লাস করো। তো ক্লাস করার সময় জাস্ট একটা জিনিস ফোকাস রাখতে হবে, জাস্ট একটা কথা, একটাই কথা, সেটা হলো এই যে তুমি কিছুক্ষণ আগে আরিফ গাইডটা পড়লা, ওখানে যে কোশ্চেনগুলো মার্ক করলা, ওই কোশ্চেনটা তো মাথায় আসে না, ওই টপিকটা, ওই টপিকের ভেতরে যে কোশ্চেনটা তোমার বিগত বছর আসছে ওইটা তো মাথায় আসে। তো যখন তুমি এই যে ক্লাসগুলো করবা, এই ক্লাসগুলো করার সময় যখনই দেখবা যে ওই শব্দটা উচ্চারণ করলো, ওই কোশ্চেনটা রিলেটেড কথাবার্তা বলা শুরু করলো, তখন একটু মনোযোগ বাড়াই দিবা যে এইটা তো আমার মেডিকেলে বা আমার ভার্সিটিতে আসছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমি ওটা বেশি করে পড়বা, বুঝা গেছে, মনোযোগ দিবা ওইখানে, ওইটা মনোযোগ দিয়ে পড়লা, হয়ে গেল। তাহলে তুমি টপিক পাইলা, আরএমইউ মার্ক করে ফেলছো। এরপরে হলো এইখানে পড়ানোর সময় কিন্তু ম্যাম বলে দেয় যে এটা ভাইভাতে ধরে, এটা ইম্পর্ট্যান্ট। তো ওই জিনিসগুলো আবার বইয়ের মধ্যে ভালো মতো মার্ক করবা, কোশ্চেন ব্যাংকের সাহায্যে, বিগত বছরের প্রশ্নগুলোর সাহায্যে, প্লাস লেকচারের সাহায্যে, যে এগুলো ইম্পর্ট্যান্ট, আমাকে পারতে হবে, এগুলো মনে রাখতে হবে, ভুল করা যাবে না, ঠিক আছে। এরপর তুমি কি করবা, ওই যে টপিকটা তুমি মার্ক করলা, ওই টপিকটা তুমি আরিফ গাইড থেকে পুরোটাই ভালো মতো পড়ে নিবা। এখন আরিফ গাইড ফলো করো, বা তুমি তোমার লেকচার শিট ফলো করো, অথবা তুমি তোমার কলেজের লেকচারে অনেকগুলো পিডিএফ পাওয়া যায়, তুমি সেইটা ফলো করো, বা তোমার হাতের খাতায় তুমি লিখে নিতে পারো ক্লাসের লেকচার, ওগুলো তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সাজেশন থাকবে যে যে কোনো একটা আর সর্বোচ্চ দুইটা জিনিস তুমি সাজায় রাখবা, যে কোথায় কোন জিনিসগুলো সাজায় রাখছি, কোন টপিকের কোন কোন জায়গাগুলো। কারণ এগুলো যদি তুমি এলোমেলো করে ফেলো তাহলে দেখবা বড় বড় পরীক্ষার আগে এত কিছু পড়াশোনা সাজানো খুব কঠিন হয়ে যায়। তো আমার সাজেশন থাকবে যে গাইডটাকেই সুন্দর করে সাজানো, এই লেকচার শিট, পিডিএফ, হাতের লেখা, যাই বলো তুমি, যা আছে সবগুলোকে একসাথে করে গাইডটাকে একদম সাজায় গুছায় রাখবা, ইভেন উইথ রেফারেন্স টু টেক্সট বুকও যদি তোমরা পড়ো, ঠিক আছে। মনে করো গাইড পড়া শেষ, এখন তুমি দেখবা যে ফিজিওলজি যতটুকু পড়ে ফেলছো ওগুলো কথাই কিন্তু আবার গাইডনে লেখা আছে, তুমি আবার গাইডনটা একবার দেখে নিতে পারো। এতে কি হবে যে তোমার নলেজের ভাস্টনেসটা বাড়বে, যে অ্যাটলিস্ট তুমি জানো যে গাইডনে আমাদের ইম্পর্টেন্ট টপিকের বাদে আর কি কি জায়গাগুলো উল্লেখ করে দেয়া আছে, ঠিক আছে। টেক্সট বইয়ের কিন্তু 100% অংশ ইম্পর্টেন্ট হয় না, গাইডের মোটামুটি যা তুলে দেয় সবই ইম্পর্টেন্ট, গাইডে যা তুলে দেয় সবই ইম্পর্টেন্ট, সবই জানতে হবে। কিন্তু তুমি যদি গাইডনটা পড়ো তাহলে ওইটার ব্যাখ্যা পাবা, মানে মূল বই পড়ার কাজ কি, যে ওই কোশ্চেনটার একটু ব্যাখ্যা পাবা, ইলাবোরেশন, প্লাস ইম্পর্টেন্ট টপিক বাদে আর কোন কোন জায়গাগুলো বইয়ে উল্লেখ করা আছে এই জিনিস সম্পর্কে একটু আইডিয়া পাবা যদি তুমি মূল বইটা পড়ো, যদি তোমার সময় হয়, বুঝতে গেছে। এই হইল মূল বই, লেকচার এবং স্টাডি প্যাটার্ন। এবার আসা যাক কোন জিনিসটা তুমি ভুলতে পারবা না, বা এত যে পড়াশোনা করলা, টেক্সট বই, মূল বই মিলে, গাইড, লেকচার, অনেক কিছু করলা, এত পড়া তোমার আলটিমেটলি কিন্তু মনে থাকবে না, কয়েক বছর পর এগুলো জিনিসপাতি আফসা আফসা হয়ে যায়, ভুলে যায়। তো আমরা কোন জিনিসটা মনে রাখার খুব চেষ্টা করবো, যেমন মনে করো তুমি যখন আইটেম পড়লা, আমাদের একটা বিশ্রী ব্যাপার আছে, সেটা হলো ডেফিনেশন মুখস্থ করার কথা। ডেফিনেশন কিন্তু আমাদের প্রপ পাস হয়ে গেলেই আর পরবর্তীতে ডেফিনেশনের খুব প্রয়োজন, যে এমনটা না। তাহলে ডেফিনেশন তুমি ভুলেই যাবে একটা সময়, কারণ এতগুলো ডেফিনেশন মনে থাকে না। তাহলে আমি কোন জিনিসটা আত্মস্থ করব, মনে রাখবো, বা কোন জিনিসটা আমার কাজে লাগবে বড় হয়ে, যখন আমি ডাক্তার হব, যখন আমি প্র্যাকটিস করব, তখন কোন জিনিসটা আমার কাজে লাগবে, সেটা হলো ফিজিওলজির ক্ষেত্রে একদম ক্লিয়ার কাট কথা, একটাই শব্দ, সেটা হলো মেকানিজম। মেকানিজম মানে কি, কার্যকলাপ বা কার্যক্রিয়া, আমাদের বডি কিভাবে চলে, এই বডি কিভাবে চলে তোমাকে এইটা জানতে হবে, তোমাকে এইটা পারতে হবে, তোমাকে এইটা বুঝতে হবে, এটা জিনিস বুঝতে হবে। এবার আসা যাক ভাইয়া, মেকানিজম অনেকগুলো আছে, সবগুলো ইম্পর্টেন্ট না, সবগুলো ইম্পর্টেন্ট না, তোমাকে খুঁজে বের করতে হবে পড়ার সময়ই যে কোন কোনগুলো হলো ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি কোন মেকানিজমের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, কোন মেকানিজমের সমস্যা হলে রোগ হয়। তো এটা বোঝার সহজ উপায় কি ভাইয়া, কীভাবে বুঝবো যে কোনটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট? সহজ উপায় কি জানো? সহজ উপায় হলো তুমি তোমার গাইডের প্রত্যেকটা রিটেন কোশ্চেনে নজর দিও ভালোভাবে, মোটামুটি একদম 100% যতগুলো কোশ্চেন রিটেনে আসছে সবগুলারই সামনে গিয়ে তুমি টের পাবা যে প্রত্যেকটারই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এইটা হলো 1 নম্বর কথা।
ঠিক আছে। আর প্লাস তুমি যদি রেগুলার স্টুডেন্ট হও এবং প্রত্যেকটা আইটেম রেগুলারলি দাও, পেন্ডিংয়ের কথা বলতেছি না আমি, পেন্ডিংয়ের কথা বলতেছি না, পেন্ডিং ইয়াতে গেলে বেশি কোশ্চেন ধরে না, ছাড়ে দেয় তাড়াতাড়ি বা দেরিতে যায় যখন একসাথে 4-5-6টা আইটেম ক্লিয়ার করে দেয়। যদি তোমরা রেগুলার আইটেম দাও, যারা তোমরা রেগুলার আইটেম দাও, তখন দেখবা ম্যাডামরা অনেক ধরনের প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে, এবং কিছু প্রশ্ন দেখবা যে এত বেশি পরিমাণে রিপিটেড, এই প্রশ্নটা প্রত্যেকটা ব্যাচকে ধরতেছে। প্রথমে যে 5 থেকে 6 জন গেল তাকে ওই প্রশ্নটা ধরতেছেই, ওই প্রশ্নটা, পরের 5-6 জন গেল ওই কোশ্চেনটাই ধরতেছে, তারপরে 5-6 জন গেল ওই কোশ্চেনটাই ধরতেছে। তখন তুমি বুঝবা যে যে কোশ্চেনটা বারবার করে ধরতেছে ওইটার অবশ্যই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। এগুলো আমরা অত ভালোভাবে আগে বুঝতাম না, বুঝছো। আমি যখন এখন ফাইনাল ইয়ারে মেডিসিন পড়ি, সার্জারি পড়ি, গাইনি পড়তেছি, তখন আমি দেখতেছি যে এই কোশ্চেনগুলো আমার মাথায় আপসা আপসা খেলতেছে, যে ম্যাডামরা ভাইবা নেওয়ার সময় বা আইটেম নেওয়ার সময়, টার্মের সময়, কার্ডের সময় এই কোশ্চেনগুলোই বারবার করে ধরতো, এটা কি হবে, ওইটা হলে কি হবে, ওটা হলে কি হবে, বারবার করে ধরতো। তো তোমার খুব মনোযোগ থাকা উচিত এবং মনোযোগ দিয়ে এইগুলোতে নজর দেওয়া উচিত, যে যখন তোমাকে দেখবা যে ম্যাডামরা একটা প্রশ্ন বারবার করে ধরতেছে বা একটা গ্রুপকে ওই কোশ্চেনগুলো না শুনে অন্য কোথাও যাচ্ছে না, তখন তুমি যাবা। আর এইগুলা কোশ্চেন এবং এত ডেপথের কোশ্চেন এবং খুব ভালো মতো এগুলো শেখা যায় যারা আইটেম রেগুলার দেয়, যারা আইটেম রেগুলার দেয় এবং রেগুলার পড়ে গিয়ে বসে। না পড়ে গেলে তো কোশ্চেন বোঝা যায় না, পরবর্তীতে ভুলেই যাবা যে কী ধরছিল। পড়ে গিয়ে রেগুলার আইটেমে যারা বসে তারা এই জিনিসগুলো ক্যাচ করতে পারে ভালো, এবং পরবর্তীতে তাদের আসলে অনেক লাভ হয়, এটা কোনো ধরনের কোনো ডাউট নেই এখানে। এই জিনিসটা তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে। মেকানিজম ভুল করা যাবে না, কোন মেকানিজমটা আরও ভালো মতো মনে রাখতে হবে, যেটা একদমই ভুল করা যাবে না, সেটা হলো যেগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। কীভাবে বুঝবো যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে এটার? অনেক মেকানিজম, সেটার জন্য উপায় কী? সেটার জন্য উপায় হলো যে দেখবা রিটেন কোশ্চেন, সব রিটেন কোশ্চেন 100% রিটেন কোশ্চেন পারলেই দেখবা মোটামুটি তোমার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের 80-90% ক্লিয়ার হয়ে গেছে। আর এগুলোই তো আবার আইটেমে ধরে, ঠিক আছে না, এগুলোই তো আবার আইটেমে ধরে। তো এই আইটেমে ধরবে দেখবা যে রিটেনের বাদে আরও কিছু স্পেশাল কোশ্চেন আছে যেগুলো আইটেমে আলাদাভাবে ধরতেছে। তুমি যদি ওগুলোতে একটু ফোকাস দাও, ওগুলোও মেকানিজমে, ওই তথ্যগুলোতে, ওই ইনফরমেশনে মনোযোগ দাও, তাহলে দেখবা যে তোমার ক্লিনিক্যাল যে ফিজিওলজির ব্যাপারটা, ফিজিওলজির যে ক্লিনিক্যাল পার্টটা তোমার মনে রাখা জরুরি, সেটা 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে তেমন কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে আরেকবার রিক্যাপটা হলো হেল্পিং বুকস বুঝলাম, মেইন বুকস বুঝলাম, লেকচার বুঝলাম, স্টাডি প্যাটার্ন বুঝলাম, কোন জিনিসটা একদমই ভোলা যাবে না সেটাও বুঝলাম। কিন্তু এত কিছু করার কি সময় হবে আমার কাছে? একটা খুবই কমন কোশ্চেন, আমাদের তো জীবনটা শুধুমাত্র পড়াশোনার না, আরও হাজার হাজার কাজ আছে। তো এতগুলো কাজের মাঝখানে আমি কোন জিনিসটাকে প্রায়োরিটি দেবো, বা ফিজিওলজি পড়ার সময় আমার কোন জিনিসটা ভুল করেও ভুল করা যাবে না, সেটাতে আসে প্রথম প্রায়োরিটি আমাদের, সেটা হলো পাস। আমাদের সবচেয়ে প্রথম এবং প্রধান দায়িত্ব থাকা উচিত পাস করা। পাস করা কি? পাস করা আইটেম থেকে শুরু করে একদম প্রফ পর্যন্ত যা যা পরীক্ষা হোক সবগুলোই আমি চেষ্টা করবো পাস করার। পাস করার জন্য আমাকে কোন জিনিসটা না পারলে হবেই না, ওই ঘুরে ফিরে একই কথা, রিটেন কোশ্চেন। রিটেন কোশ্চেন মাস্ট, এটা পড়তেই হবে তোমাকে, শুরুতে হোক শেষে হোক প্রথমে হোক পড়তেই হবে। তো কেন প্রথমেই আমি আইটেম পড়ানোর সময়, যেখানে আমি সময় সবচেয়ে বেশি পাচ্ছি, ওই সময় কেন আমি ক্লিয়ার করে নেব না? সো প্লিজ সাজেশন থাকবে রিটেন কোশ্চেন মাস্ট ক্লিয়ার করা। এরপর আসা যাক ভাইবা কোশ্চেন। ভাইবা কোশ্চেন কীভাবে পড়বো? সিনিয়রদের কাছ থেকে নিবা, যে আমাদের যে স্যার ম্যাডামরা আসেন এখন 2-4 বছর 5 বছর থেকে, তারাই তো কোশ্চেনগুলো ধরবে বারবার, তাদের কোশ্চেনগুলো কালেক্ট করবা, যে কোন টপিকের কোন কোন কোশ্চেনগুলো স্যারেরা বারবার করে ধরে, এই কোশ্চেনগুলো আগে পড়বা। রিটেন কোশ্চেন আগে পড়বা, স্যারদের, তোমার কলেজের স্যারদের কোশ্চেন আগে পড়বা, ঠিক আছে? তারপর যে স্যাররা এক্সটার্নাল হয়ে বাইরে থেকে আসে ভাইবা কোশ্চেন নেয়, ওই স্যারদের কোশ্চেন কালেক্ট করবা। এগুলো তোমাদের কাজ, এগুলো সব সিনিয়রদের কাছে আসে, তোমাদের খালি জিজ্ঞেস করতে হবে সিনিয়রকে, বা সিনিয়রদের কাছ থেকে একটা গাইডলাইন নেওয়া লাগবে যে ভাইয়া আমি এই কোশ্চেনগুলো চাচ্ছি, আমার এগুলো পড়া লাগতো, বা আমি এইটুকু পড়তাম, তোমাকে দিয়ে দেবে অবশ্যই ইনশাল্লাহ, ভালো সিনিয়র পাইলে দিয়ে দেবে। তো তুমি কী করলা? রিটেন কোশ্চেন পড়লা, তুমি তোমার কলেজের সিনিয়রদের কাছ থেকে কালেক্ট করে তোমার ইন্টারনাল কলেজের টিচারদের কোশ্চেন পড়বা, এক্সটার্নাল কলেজের টিচারদের কোশ্চেন পড়বা, বুঝেছে? আর একটা কোশ্চেন ব্যাংক গ্রুপ, এটা তো আমি তোমাদেরকে অ্যানাটমি পড়ানোর সময়ই বলে দিছি, তার আগেও বলে দিছি যে কীভাবে নিজেদের কোশ্চেনগুলো বারবার করে রিপিট করবা। এগুলো একটু আগের ভিডিওগুলো দেখে নিবা, উপরে যেগুলো আছে। তুমি যদি এতটুকু ক্লিয়ার করতে পারো যে ভাইয়া আমি রিটেন কোশ্চেন পারি, ওকে, আমি আমার ইন্টারনাল যেগুলো কোশ্চেন ধরে আমি সেই কোশ্চেনগুলো পারি, আমার এক্সটার্নাল আসে যে কোশ্চেনগুলো ধরে সেই কোশ্চেনগুলো আমি পারি, তাহলে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, পরীক্ষার হলে যদি তুমি মুখ বন্ধ করে না ফেলো, মানে মুখ খুলে কথা বলতে পারো এবং এগুলোই তুমি জাস্ট সাপ্লাই দিতে পারো স্যারদেরকে, স্যারদের কোশ্চেনের বিপরীতে, তোমার পাস 100% একদম হবে ইনশাল্লাহ।
কোনো ধরনের কোনো কথা নাই। আর রিটেন কোশ্চেন ভালো মতো পড়লে তো তুমি পরীক্ষায় লিখতে পারবে আশা করি। লিখতে পারলে রিটেন পাস, আর মুখ খুলতে পারলে, এগুলাই যদি মনে রাখতে পারো, কি বললাম, রিটেন কোশ্চেন, ইন্টারনালে কোশ্চেন, এক্সটার্নালে কোশ্চেন, কলেজের মধ্যে কোশ্চেন, এগুলাই যদি তুমি পারো তাহলে তোমার পাস 100% শিওর। সবসময় চেষ্টা করবা যে আগে এই জিনিসগুলো, যে কোনো টপিকের, যে কোনো আইটেমের আগে এই জিনিসটা ক্লিয়ার করতে। যেমন মনে করো ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার একটা টপিক, হ্যাঁ, ব্লাড প্রেশার একটা টপিক, তো এই টপিকের মধ্যে সবার প্রথমে এটা রিটেন কোশ্চেনগুলো শেষ করবা, ঠিক আছে? রিটেন কোশ্চেন করলে ভাইবার অনেকগুলো জিনিসপাতি আগায় যায়। তারপরে তুমি কি করবা, সিনিয়রের কাছ থেকে নেওয়া ভাইবা কোশ্চেনের ওই টপিকটাতে যাবা, যদি সাজানো থাকে তাহলে তো ভালো, আমাদের মেডিকেলে সাজানো আছে, যে ওই টপিকটাতে যাবা, ওই টপিকটাতে গিয়ে দেখবা যে ব্লাড প্রেশার থেকে মনে করো আমাদের চন্দ্রা ম্যাম এইগুলো প্রশ্ন ধরে, ঠিক আছে, জাহিদ স্যার আসে, জাহিদ স্যার এই প্রশ্নগুলো ধরে, ওগুলো লিস্ট আছে। তো আমি কি করি, আমরা কি করতাম যে রিটেন কোশ্চেন পড়ার পর সাথে সাথে আগে চন্দ্রা ম্যামের কোশ্চেন, জাহিদ স্যারের কোশ্চেন শেষ করে ফেলতাম। তাহলে আমার আইটেম ক্লিয়ার নিয়ে কোনো চিন্তাই নেই, রিটেন তো আমি পড়েই ফেলছি, ভাইবারও আমার প্রিপারেশন হয়ে গেল। চিন্তা করো আইটেম পড়ানোর সময় আমি একবার যদি এই কাজটা করে ফেলি, তাহলে কার্ড যখন হবে তখন আমি এই জিনিসটা আবার পড়বো, টার্ম যখন হবে তখন এই জিনিসটা আমি আরেকবার পড়বো, প্রফ যখন হবে তখন এই জিনিসটা আমি আরেকবার পড়বো। তাহলে একটা জিনিস যদি আমি 4বার করে রিভাইজের মধ্যে রাখি, বারবার করে পড়তে থাকি, তাহলে আমি কেন পরীক্ষার হলে ভুল করবো, বা মনে থাকবে না কেন বলো? থাকবে অবশ্যই, দেখছে? তো আমি পাস করে ফেললাম, ধরে নাও যে পাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি চাচ্ছি যে আমি তো বড় হয়ে ভালো ডাক্তার হইতে যাচ্ছি, ভালো ডাক্তার হইতে গেলে যে জিনিসটা আমাদের আর কি মনে রাখা জরুরি, উপরে বলছি যা ভুল করে বলা যাবে না, তারপর ওই কথাটা আমি আরেকবার লিখে দিছি যে মেকানিজম অ্যান্ড নলেজ দ্যাট আর ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট। এই কথাটা আমি সব সময়ই বলি, যে জিনিসগুলো ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট এই জায়গাটাতে ফোকাস থাকা খুব জরুরি। সবগুলো তথ্য সমানভাবে ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট হয় না, আমাদেরকে বুঝতে হবে কোনটা ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট, এবং যেটা ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট সেটা বাদ দেওয়ার মতো বোকামি আর হয় না। কারণ পাস করার পর তুমি অনেকগুলো জিনিসপাতি ভুলে যাবা, ভুলে যাওয়াই স্বাভাবিক, কিন্তু যখন তুমি রোগী ডিল করবা, যখন রোগীর সামনে যাবা বা রোগীর প্রবলেম বুঝতে যাবা বা রোগীকে ঔষধ দিতে যাবা, তখন যদি তোমার এই ক্লিনিক্যাল নলেজটা না থাকে যে কোন ইনফরমেশনটা আমার ক্লিনিক্যালি কাজে লাগবে, তাহলে কিন্তু সমস্যা। আর আমি উপরে অলরেডি আলোচনা করেই ফেলছি যে ক্লিনিক্যালি কীভাবে কোন জিনিসটা কাজে আসে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এইটাই আমার কথা ছিল ফিজিওলজি নিয়ে, অলরেডি আমি নোটটা পাঠিয়ে দিছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।